আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অল্প কিছুদিন আগে বাসার মধ্যে ওই ট্যাক্সেস অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে কি বলে যতটুকু পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি বাবার সূত্রে পেয়েছিলাম, তার উপরে টুকটাক কিছু করতে পারার যে ক্ষুদ্রতম প্রয়াস নেওয়া হয়েছে, তার জন্য আমাকে ট্যাক্স দিতে হবে সরকারকে। আর এই যে সরকারকে ট্যাক্স দিতে হবে, আমার কর দিতে হবে। এখন হ্যাঁ, এই কর তো দেই, কম হোক বেশি হোক দেই, রীতিমতো দেই। কিন্তু এইবার এই কর এর ট্যাক্সের এই কাগজটা আসার পরে মানসিকভাবে একটু আহত হই আর কি। তো আহত হওয়ার পিছনে তো কোনো কারণ থাকা উচিত, বা না থাকাটা স্বাভাবিক মানসিকতার লক্ষণ না, আসলে অসুস্থতা বোঝায়। তো বিষয় হচ্ছে একটু 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 ডিটেলসে বলাটাই বোধহয় বেটার, এবং ওই কারণেই আমি এই বিষয়টাকে আর আমার মধ্যে রাখার কোনো রকম চেষ্টা করতেছি না আসলে। কারণ একটা মানুষ যখন তার চারপাশে থাকা আমার মানুষ বা নিজের মানুষ হিসেবে যাদেরকে দেখে, যাদেরকে মানে জেনে বড় হয়েছে সারাটা জীবন, মূলত 40-এর পরের জীবনটাকে আর কোনো কিছু করার জীবন বলা ধরা যায় না আসলে। এটা তখন হচ্ছে মানে যা কিছু করা হয়েছে তার ফলাফলটাকে শুধুমাত্র ভোগ করার সময় বলা যেতে পারে। সেটা খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, জেসে কার্নি অ্যাজ এভারনি। যেটা করবেন সেটা পাবেন। এখন কিছু হিসেব যদি একেবারেই না মেলে, তাহলে তো শরণাপন্ন হতে হয়। আর কিছু ঘটনা যদি আপনি সুনিশ্চিতভাবে জেনে থাকেন যে এটা হচ্ছে চরম রকমের অন্যায়, চরম রকমের একটা অপরাধ, যেই অপরাধ করার পেছনে আসলে মূলত কোনো যৌক্তিক কারণ নাই, যে কারণটা আছে বা যে কারণগুলোর কারণে দেখানো হয় যে এই কাজগুলো হয়েছে, এগুলো আসলে যৌক্তিক কারণ না। এগুলো হচ্ছে স্যাটানিক লজিক বা শয়তানের বুদ্ধি বা শয়তানের যুক্তির মতো। আমি এর আগে বলতে গত 2 সপ্তাহের মধ্যে কিছু মানুষের তথা কিছু প্রতিষ্ঠানের সহায়তা কামনা করে যাচ্ছি এখন, এবং করব কিছু কিছু অধিকার প্রাপ্তির জন্য। এবং এখানে মূলত হচ্ছে আমার সর্বপ্রথম চাওয়ার বিষয় দুইটাই। যে কেউ ভাবতে পারেন যে এই বিষয়গুলো একজন মানুষ কোথায় প্রকাশ করে, কিভাবে প্রকাশ করে, সামাজিক মাধ্যমে এগুলো প্রকাশ করাটা কতটুকু যৌক্তিক, সবই ঠিক আছে। কিন্তু যখন একজন মানুষ তার নিজের ব্যক্তিগত লাভের জন্য বা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ আমি যা করছি তা শুধু আমার কোনো একটা লাভের কারণে করছি, এরকম যদি হয়, তাহলে পরে এখানে বক্তব্য বিষয় ভিন্ন রকম হতে পারে, যেটা কি করা ঠিক বা ঠিক কিনা। কিন্তু যখন পুরো কাজটি যা করছি, কারণ এই কাজগুলো করা হচ্ছে যেগুলো করা উচিত ছিল মূলত আরো প্রায় 30 বছর আগে, কিন্তু এই যে সমাজ সভ্যতা, চারিদিকের মানুষজন, অমুক কি ভাববে, ওরা কি মনে করবে, তারপরে ওই এলাকার মানুষজন কি ভাববে, এই পরিবার সম্পর্কে কার কি ধারণা, মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন মানুষ সংশয়ে থাকে, দ্বন্দ্বে থাকে, এবং যখন সমাজের এই সমস্ত বিষয়গুলো মানুষকে নিয়ন্ত্রণ করতে থাকে, তখন একটা শ্রেণীর মানুষ এই বিষয়গুলোকে তাদের আত্মস্বার্থে কাজে লাগানোর
হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যেমন অনেক ভদ্রলোক যখন রিকশায় ওঠে, তো রিকশা ভাড়া দেওয়ার সময় যেখানে রিকশা ভাড়া হয়তো 50 টাকা, আপনি হয়তো দিলেন 60 টাকা যাতে কিছু না বলে। কিন্তু ঠিকই দেখবেন যেই জায়গাটায় আপনার সঙ্গে কোনো রিকশাওয়ালার বার্গেনিং হইলে পরে ওখানে আপনার মান সম্মান ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে। রিকশাওয়ালা যদি সেইটা বোঝে, দেখবেন যে ওইখানে আপনার ভাড়া চেয়ে বসে থাকবে হচ্ছে 100 টাকা বা 150 টাকা। সেটা যৌক্তিক বা অযৌক্তিক হোক, আপনার সঙ্গে একটু বার্গেন করবে, আপনি লজ্জায় হলেও অন্তত পক্ষে তাকে কিছু টাকা বাড়তি দিয়ে হলেও বলবেন বাবারে এখন তুমি যাও। এটা হচ্ছে ক্রিমিনাল টাইপের মেন্টালিটির কাজ, এবং এটাই ঘটছে আমাদের সমাজে। এবং এর শিকার কি, শিকার কারা? আর এই রকম অপরাধ, বড় বড় অপরাধ সংগঠিত হচ্ছে, যা আমি বলবো এখন সবগুলা সেই সংগঠনের কারণে ক্ষতি হয়েছে। যখন কোনো অপরাধ সংঘটিত হয় তখন কোনো না কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে মানুষ প্রথমত যে কাজগুলো করে সেগুলো হচ্ছে স্বাভাবিকভাবে যেটা সমাধানের জায়গা বলে মনে করে সেইখানে সে চেষ্টা করে। পারিবারিক কোনো একটা বিষয় যখন সে বোধ করে যে এটার সমাধানটা পরিবারে হওয়া যায় বা হওয়া উচিত, তখন সে পরিবারে চেষ্টা করে। যখন সে পরিবারের চেষ্টা করে পারে না, তখন একটা সময় সে নীরব হয়ে চুপ থাকে। কিন্তু যখন দেখা যায় যে যে বিষয়টা নিয়ে সে অপরাধের শিকার হয়েছে, সেই অপরাধের শিকার হওয়ার কারণে একটা মানুষের সারাটা জীবনের সমস্ত কিছু, একটা মানুষের জীবনের বাঁচা মরার সঙ্গে যুক্ত যা কিছু আছে তার সব কিছু যখন প্রভাবিত হয়, নষ্ট হয়, তখন আপনাকে মুখ খুলতে হবে। মুখ খুলতে হবে আপনার প্রয়োজনে নয়। যেমন আমি ব্যক্তিগতভাবে যদি বলি, বর্তমানে 47 বছরের বুড়ো বয়সে এসে আমি তো নিশ্চয়ই বিসিএস পরীক্ষায় দিয়ে বসতে চাইব না। আমি তো নিশ্চয়ই কোনো রকম ওই কি বলে সার্ভিস হোল্ডার, কোনো একটা চেয়ার প্রাপ্তির লোভে কিছু করতে চাইব না। বিশেষ কোনো অর্থনৈতিকভাবে বড় হইতে চাওয়ার কোনো ইচ্ছা থাকবে না। কারণ হচ্ছে জীবনের এই সময়টা প্রত্যেকটা মানুষেরই থাকে। এটা হচ্ছে একটা সময় যে হিসেব মেলানোর সময়, তখন সারা জীবনে আসলে ব্যবসা করার সময়টা থাকে না। এখন হিসেব মেলানোর সময়, বলে না সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায়, জীবনের লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। তো কবি বলেছেন নাটোরের বনলতা সেন, কারণ ওনার জন্য নাটোরের বনলতা সেন। আসলে মুখ্যত বিষয়টা হলো একটাই, প্রত্যেকটা মানুষের জীবনের at the end of the day, বেলা শেষে কোনো না কোনো সঞ্চয় থাকে, কিছু না কিছু পাওনা তার হয়। হ্যাঁ, এটা হওয়া উচিত, আদারওয়াইজ মানুষজন কাজ করতে পারবে না। মানুষজন জীবন চলাটাকে তখন তার বার্ডেন মনে হবে, একটা না একটা প্রাপ্তি না থাকলে। এখন ঘটনাটায় আসা যাক। আসলে আমার দুর্দশার শুরু জীবনের কখন, যখন আমার বয়স ছিল মাত্র 6 বছর। তো একটা মানুষের জীবনের দুর্দশার শুরুটাই যদি হয় 6 বছর বয়সে, তাহলে বুঝতেই হবে যে আমার অভিজ্ঞতাটা এই ক্ষেত্রে অন্যান্যদের চাইতে একটু বেশি। কারণ দুনিয়ার ভার আমাকেই বেশি সহ্য করতে হয়েছে স্বাভাবিকভাবে। যা হোক, 1982 সনে বাবা যখন মারা যান, তখন পৃথিবীতে তিনি যা রেখে যান তার মধ্যে দুইটা বিশেষ জিনিস। সেটা হচ্ছে আর্থসামাজিক আমাদের প্রেক্ষাপটে একটা হিউজ পরিমাণ সম্পদ তিনি রেখে গেছেন, অনস্বীকার্য। বিপুল পরিমাণ সম্পদ তিনি রেখে গেছেন, আর রেখে গেছেন এই সমস্ত সম্পদের বৈধ কিছু শেয়ার বা অংশীদার রেখে গেছেন। আর অংশীদারদের সংখ্যা কত? অংশীদারদের সংখ্যা হচ্ছে 7 ভাই, 2 বোন এবং তখন জীবিত মা, অর্থাৎ 9 জন আর একজন 10 জন। এখন যখন বাবা মারা গেলেন, তখন তো স্বাভাবিকভাবেই এই পরিবারের দায়িত্ব এবং
পরিবার যেহেতু বলা হয়েছে, সুতরাং পরিবার মানে হচ্ছে তখন পরিবারের যত মানুষজন আছে, ওয়ারিশ রয়েছে, অংশীদার রয়েছে, প্রত্যেকের জন্য বাবার রেখে যাওয়া যে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সেটারও দায়িত্বভার গ্রহণ করাকে বোঝাবে। এবং এই কাজটি তখন করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভূঁইয়া। আমাদের এই পরিবারের বাবা মারা যাওয়ার পরে হেড অফ দ্য ফ্যামিলি, তখন তিনি একমাত্র প্রতিষ্ঠিত মানুষ, আইনজীবী মানুষ। তো তিনি পরিবারের সম্পদ এবং পরিবারের লোকজনের দায়িত্ব গ্রহণ করেন। তো এখানে এটা তো অত্যন্ত জরুরিভাবে উল্লেখ করা প্রয়োজন যে পরিবারের এই যে 10 জন মানুষ, 7 জন ভাই, 2 জন বোন এবং মা, তাদের মধ্যে শুধুমাত্র অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভূঁইয়া, অর্থাৎ তিনি যখন আইনজীবী, প্র্যাকটিসিং আইনজীবী ছিলেন, তিনি এবং আমার মা, এই 2 জন ছাড়া আর বাকি সকলেই ছিল হচ্ছে স্টুডেন্ট, প্রত্যেকে ছিল হচ্ছে শিক্ষার্থী। আচ্ছা, তো এখানে আরেকটা কথা একটু আগে ভাগেই বলে রাখি যে আমাদের এই পরিবারটার মধ্যে বিশেষ একটা গুণ আল্লাহ সম্ভবত দিয়েছিলেন। হ্যাঁ, কপালে ছিল, কিন্তু কিভাবে হয় না একটা কথা আছে, যা হোক দিয়েছিলেন। সেটা হচ্ছে প্রত্যেকজন শিক্ষার্থী পড়াশোনার প্রতি তীব্রভাবে আকর্ষণ অনুভব করত এবং পড়াশোনায় প্রত্যেকেই মোটামুটি মেধাবী ছিল বলা যায়, এবং প্রত্যেকেই অত্যন্ত প্রসপেক্টিভ ছিল, সম্ভাবনাময় ছিল। তো এই যে বারবার বলছি ছিল, তো ছিল বলার কারণ কি? তো যা হোক 1982 সনে যখন বাবা মারা গেলেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভূঁইয়া প্রথম দায়িত্বভার গ্রহণ করেন। অতঃপর ইমিডিয়েট জুনিয়র যে তার ছোট ভাই, মানে আমাদের ভাই আরেকজন, যদিও বোথ অফ দেম, তারা দুজনই হচ্ছে আমাদের বইমাত্রেয় ভাই বা স্টেপ ব্রাদার্স, কিন্তু এই সেন্সটা ব্যক্তিগতভাবে আমার কাজ করেনি এসএসসি পর্যন্ত। আমি হতে পারি, আমি দুনিয়ার সবচাইতে বোকা টাইপের মানুষ হতে পারি, কিছু করার নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে স্টেপ ব্রাদার বা ব্রাদার ফ্রম দ্য সেম ওম, এই বিষয়গুলোকে আলাদাভাবে দেখতে হয়, এই বিষয়গুলো খুব ভিন্ন কিছু, এই সেন্সটাই তৈরি হয়নি এসএসসির আগ পর্যন্ত আমার। যাই হোক, তো এই অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভূঁইয়া যখন দায়িত্ব পালন করছেন, তার সঙ্গে অল্প কিছু বছর পরে দায়িত্বে যুক্ত হন তার পরবর্তী জন, অর্থাৎ অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, যিনি নিজেও একজন আইনজীবী এবং তার প্রথম আইন পেশা শুরু করেন তিনি ময়মনসিংহ থেকে, এবং সেখান থেকে পরবর্তীতে বিয়ে করার পরে কিশোরগঞ্জে আসেন এবং কিশোরগঞ্জ কোর্টে তিনি প্র্যাকটিস করা শুরু করেন। আচ্ছা, তো বাবা মারা যাওয়ার আগে আমাদের প্রত্যেকটা সন্তানের জন্য লেখাপড়া যাতে সুনিশ্চিত হয় এবং ভবিষ্যৎটা যাতে একটা নির্দিষ্ট রেখা বরাবর চলে এবং সেই রেখাটা অবশ্যই শিক্ষা সংক্রান্ত লাইনে চলে, সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে গ্রামে থেকে যেহেতু পড়াশোনা সম্ভব না ভালোভাবে, তাই কিশোরগঞ্জে আমাদের এইখানকার এই হিউজ পরিমাণ জায়গা নিয়ে একটা বাসা তিনি কিনে রেখেছিলেন অনেক আগে, সেটা প্রায় 64 সনের দিকে। তো এই বাসায় আমরা প্রত্যেকেই আসলে পড়াশোনার জীবনটাকে শুরু করি। যেমন আমার বয়স যখন 6 বছর, মাত্র 2 বছর আমি গ্রামে ছিলাম, তার পরবর্তীতে ক্লাস 3 এ এসে কিশোরগঞ্জে এসে ভর্তি হই, এবং এই যে ভর্তি হই, এই কিশোরগঞ্জে আসার আমার মাধ্যমটা ছিল হচ্ছে আজকের অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই। উনি একটা 100 সিসি মোটরসাইকেল নিয়ে আমাকে গ্রাম থেকে 2টা বই, 2টা প্যান্ট, একটা শার্ট, এই নিয়ে আমাকে নিয়ে চলে আসেন কিশোরগঞ্জ, অর্থাৎ মায়ের কাছ থেকেও তখন চলে আসছি দূরে, বয়স কিন্তু মাত্র 7 বা 8 বছর। তো যাই হোক, এখানে আসার পরবর্তীতে যে পরিবেশটা দেখতে পারি সেটা একটু ডিফারেন্ট পরিবেশ। সেটা হইল যে আমরা যেই ঘরে থাকতাম, বলতে আমি, আমার ইমিডিয়েট 3 বছরের বড় ভাই এবং তারও ইমিডিয়েট 2 বছরের আরেকজন, অর্থাৎ আমরা 3 ভাই, 3 জনই পড়াশোনা করি। একজন পড়ি ক্লাস 3-তে, একজন পড়ে ক্লাস 6-এ, একজন পড়ে ক্লাস 8-এ, এরকম। তো এখানে আসার পরে আমাদের কাছে মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি, আমি অন্য কারো ব্যক্তিগত বিষয়ের কথা বলছি না, আমি তাদেরকে এখানে উল্লেখ করতে হচ্ছে কারণ তারা অবিচ্ছেদ্য অংশ বলে আমার এই পুরো জীবন কাহিনীর। পার্ট এন্ড পার্সেল যেহেতু আমাকে উল্লেখ করতে হচ্ছে।
তো আসার পরবর্তীতে যেটি দেখেছি যে সন্ধ্যার আজান পড়লে পরে হাত মুখ ধুয়ে পড়ায় বসতে হবে, ভোর হইলে পরে ঘুম থেকে উঠতে হবে, রাত্রি 10টা 10:30টার আগে ঘুমাইতে যেতে হবে, নিয়মিত স্কুলে যেতে হবে এবং পরীক্ষায় ফার্স্ট হইতে হবে। মানে এগুলো ছিল হচ্ছে আমাদের কন্ডিশন, প্রি কন্ডিশন। সত্যি কথা বলতে কি, আমি যত সহজে কথাগুলো বলে ফেলছি, বাস্তবতাটা হয়তো তত সহজ ছিল না। কারণ একে তো হচ্ছে যে 7-8 বছরের মানুষ ছিলাম, তো সেই বয়সে সাধারণত একে বাবার মানে বাবাকে কি মানুষ আব্বা ডাকে, বা আমি কি আব্বা ডাকতাম না বাবা ডাকতাম না আব্বু ডাকতাম, আমার কিচ্ছু মনে নেই। তো ওই অবস্থা থেকে ডাকতাম শুধু আম্মা। তো সেটাকে ছেড়ে দিয়ে চলে আসা কি কারণে? চলে আসে এই কারণে যাতে একটা শিক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে পারি, আমি যাতে পড়াশোনা করে শিক্ষিত হতে পারি এবং যাতে আমার ভবিষ্যৎটা সুন্দর হয়, সেই লক্ষ্যে আমার বড় ভাই অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক সাহেব তিনি নিজে গিয়ে আমাকে নিয়ে আসলেন, আমিও আসলাম। অবশ্যই অত্যন্ত ভালো একটা কাজ। ঠিক আছে, আসার পরবর্তীতে বললাম যে কি কি কাজগুলো আমার কাছে মনে হলো যে এখানে আসার কারণ, ওই যে পড়াশোনা এই করতে হবে। পড়াশোনা ছাড়া দুনিয়াতে আরো কিছু করণীয় আছে, এইটা বুঝতে বুঝতে আরো 3 বছর কেটে গেছে যখন সর্বপ্রথম ব্যাডমিন্টন খেলা শুরু করি বিকেলবেলায়। আচ্ছা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে আমাদের কাছে একটা মনে হতো, আমি আবার বলছি আমাদের কাছে, আমি আমারটা বলতেছি, আমার কাছে এইটা বোধহয় আমার উপর চাপিয়ে দেওয়া হইলো তখন, যে তোমার কাজ একটাই, তোমাকে পরীক্ষায় ফার্স্ট হইতে হবে, আর কিছু না। তুমি প্রোগ্রেস রিপোর্ট দেখাবা, প্রোগ্রেস রিপোর্টের মধ্যে দেখতে পাই প্রথম স্থান লেখা আছে, তুমি প্রথম স্থান অর্জন করেছো, হাইয়েস্ট মার্ক পেয়েছো, বাস এই হচ্ছে আমার কাজ, আমার এইটা হচ্ছে আমার কাজ। এবং আমার কাছে তখন প্রথম হওয়াটা এটা কোনো মানে এক্সট্রা অর্ডিনারি কোনো বিষয় অথবা এটা হইলে বিশেষ কিছু, এটা আমার কাছে একটা সময় যে আর মনে হয় নাই। বলে না যে 5টা 9টা 5টা যে অফিস, এইটাকে মানুষ এতটা গুরুত্ব দিতে চায় না, কারণ এটা কম্পালসারি, এটা করতেই হবে, ওভার টাইমে টাকা পাওয়া যায়, ওইটা নিয়ে মানুষ আনন্দিত হয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা তো বাবা পড়তেই হবে, সুতরাং বাড়তি যে নফলটুকু আছে তাহাজ্জুদ পড়ে মানুষ আল্লাহর কাছে চায় বেশি, পায় বেশি। আমার অবস্থাটা ছিল অনেকটা এরকম, আসলে পাওয়ারও ছিল না বেশি, চাওয়ারও ছিল না বেশি, কারণ ফার্স্ট হওয়া তো আমার জন্য বাধ্যতামূলক, না হলে কি হবে, না হলে বরাবর যা হইতো তার কথাগুলো বলি, সেটা হচ্ছে হয় বাকার ভাই অথবা মোহাম্মদ আলী ভাই একটা কথা বলতো, বাকার ভাই যদি বলতো তাহলে ভাই ভাইরে বলতো যে ভাই, মানে মোহাম্মদ আলী ভাইরে বলতো ওরে পাঠায় দেন বাড়িতে, আমার খবর দেন, আমার খবর দিয়ে পাঠায় দেন। ওই যে আগে বললাম বোথ অফ দেম আর মাই স্টেপ ব্রাদার্স। আর বাবা তো নাই, সুতরাং ওই যে জোর দেখানো, রাগ দেখানো, মান অভিমান করা, ওই খুঁটিটা তো ছিল না। স্বাভাবিকভাবেই সব কিছুকে মাইনা নিতে হইতো, কোনটা খারাপ কোনটা ভালো ওইটা বিবেচনা করার সময়ও ছিল না। আর মাঝে মাঝেই জানতাম যে খাবার বন্ধ, খাবার বন্ধ মানে হচ্ছে কাজে যে মহিলা থাকতো, তো ওই মহিলা খুব জিনিয়াস ছিল, সে বুঝতে পারতো যে কার কথা শুনতে হবে কার কথা শুনতে হবে না। টুকটাক এই সমস্ত ঘটনা নিয়ে 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 চলতে 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 যেভাবেই হোক না কেন, আবার যে ইমিডিয়েট বড়, তার যে ইমিডিয়েট বড় সুমন ফাহমিদ ভাই, সুমন ফাহমিদ ভাই আজিমুদ্দিন স্কুল থেকে এসএসসি পাস করলেন ফার্স্ট ডিভিশন পেয়ে। তারপর তিনি চলে গেলেন ঢাকায়, একজন গেলেন, দ্বিতীয় রইলাম হচ্ছে সুজন, সাজিদুর রহমান সুজন ভাই আর আমি। তো একসময় সুজন ভাই এসএসসি পরীক্ষা দিল, সুজন ভাই চলে গেল ঢাকায়, বাকি রইলাম শুধুমাত্র আমি। তো এই যে বাকি রইলাম শুধুমাত্র আমি, তো এই আমি এখন কার সঙ্গে আছি? তো আমি তখন আছি হচ্ছে আমি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভূঁইয়া অবিবাহিত, আর হচ্ছে আবু বকর সিদ্দিক ভাই তার ওয়াইফ, আর তার ছেলেকে তখন দিয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে তার খালার কাছে পড়তে দেওয়ার জন্য, অর্থাৎ ভাই ভাবি আর আমি। তো যাই হোক, এভাবে মাঝখানে জীবনযাপন কেমন গেছে এটার ক্ষেত্রে আমি কিছু বলতে অস্বীকৃতি বরাবরই জানাই, এই কারণে যেহেতু বাবা ছিল না, সুতরাং আমি কি 5 বেলা খেয়েছি না 2 বেলা খেয়েছি এটা বোধহয় বাধ্যতামূলক কোনো বিষয় ছিল না, বিচার্য বিষয় ছিল না। আমি বেঁচে ছিলাম কিনা ওইটা সবচেয়ে বড় কথা ছিল, ওই কৃতজ্ঞতা বোধ আমার মধ্যে ছিল বলে সেটা আমি দীর্ঘদিন যাপন তাদেরকে জানিয়ে হচ্ছি, কিন্তু সম্ভবত সেটা ভুল ব্যাখ্যা করা হয়েছে, অবশ্যই পরবর্তীতে জানা যাবে ইনশাল্লাহ।
তো যখন আমারও এসএসসি পরীক্ষা দেওয়ার সময় হলো, তো একইভাবে আমারও একই হাল হওয়ার কথা যে এসএসসি পরীক্ষা দিব, রেজাল্ট বের হবে, তার পরবর্তীতে ঢাকায় কোথাও কোচিং করবো, ঢাকার কোনো একটা কলেজে ভর্তি হব, পরবর্তী জীবন একটা সিলেকশন হবে কোন দিকে যাবো না যাবো এটসেট্রা। আচ্ছা, এখন এসএসসি পরীক্ষা যখন আমার ফিজিক্স সেকেন্ড পার্ট পরীক্ষা চলছে, আমি যখন পরীক্ষার হলে, তার আগের কথাটা বলি, পরীক্ষা যাওয়ার সময় আমি 10টার দিকে যখন আমার এই ভাবি, হ্যাঁ, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ভাই, তার ওয়াইফ, এবং অবশ্যই খুব ভালো লাগার ওয়াইফ, প্রেম করে বিয়ে করা, বললাম যে ভাবি পরীক্ষা দিতে যাবো, ভাত। তা ভাই বলতেছে যে আজকে তো ভাত রান্না করি নেই, কারণ আমি তো জানি না তোমার পরীক্ষা। তো পরীক্ষার যে রুটিন আগে থেকে দেয়া, প্রায় 3 মাস আগে থেকে আমরা আলোচনা করতেছি যে এই হচ্ছে পরীক্ষা, সবাই জিজ্ঞেস করছে প্রিপারেশন কেমন, আমি বলছি ভালো। আর এমনিতেই তো মনের মধ্যে একটা টেনশন আছে, কারণ হচ্ছে যে ওই যে ছোট সময় থেকে জেনে আসছি যে পরীক্ষায় ফার্স্ট হওয়া এটা হচ্ছে দুনিয়াতে আদম সন্তান হিসেবে আসার পরে পানিশমেন্ট অথবা ব্লেসিং, যেটাই হোক না কেন এটা আমাকে করতে হবে। আচ্ছা, সেই একটা টেনশন আছে। যাই হোক, সেই তখন না খেয়ে কিন্তু পরীক্ষার হলে রওনা হওয়া, এবং দিনটা সম্ভবত মনে ছিল আমার 17 তারিখ এপ্রিল মাসের 1994 সন। তো গেলাম পরীক্ষার হলে, দিলাম পরীক্ষা, ভালো হইলো পরীক্ষা। তো ওই আনন্দে শক্তিতে চলে আসলাম আর কি। খিদা কিন্তু পেটের মধ্যে ছিল তীব্র পরিমাণ। তো বাসায় আসার পরে যেটা দেখলাম, বাসায় তালাবদ্ধ, কেউ নেই। আমাদের এই বাসাটা যথেষ্ট পরিমাণ বড়, এবং আমি, আমার বয়স তখন কি বলে টেক্সচুয়ালি ক্যালকুলেটেড 15 বছর 8 মাস। তো যে যত কথাই বলুক না কেন, একটা 15 বছর 8 মাসের ছেলে যদি মেধাবীও হয়, ফার্স্ট বয়ও হয়, খুব ব্রিলিয়ান্ট হয়, এই দুনিয়ার ওই জিলাপি প্যাচগুলোর ক্ষেত্রে কিন্তু ততটুকু জিনিয়াস সে হইতেই পারে না, যেহেতু সে পড়ালেখার দিকে তার মগজ কাজ করায়। সুতরাং এত কিছু ভেবে, এত কিছু চিন্তা করে কিন্তু তখন কোনো কিছু করা হয়নি, আর মাথায় ঢুকেও নি, মানে খুব জটিল কিছু। এই সিরাতুল মুস্তাকিমের মতো পথ চলেছি সবসময়। এবং আমার জানা মতো যে এলাকায় বড় হয়েছি, যে এলাকায় সারা জীবন কাটিয়েছি, ওই এলাকার মানুষজন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো দিন একটা বিষয়ে কমপ্লেন করার সুযোগ হয়তো পায়নি। কিন্তু আলটিমেটলি লাভটা কি হলো সেটা আমরা পরে আমরা জানবো অবশ্যই। কিন্তু ওই যে বললাম, বাসায় এসে দেখি কেউ নাই, এখন তো পেটে খিদা। তো এবং এই শহরে তখন আমার কিন্তু আত্মীয় স্বজন বলতে আর কেউ যে আছে তাও কিন্তু না। অর্থাৎ আমার ভাই আবু বকর সিদ্দিক এবং ফরিদা ইয়াসমিন, এই যে যুগল, এরা আমাকে বাসায় একা রেখে, কখন প্রথম আমার জীবনের প্রথম ন্যাশনাল কোনো এন্ট্রান্স পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছি, সেই পরীক্ষা দিয়ে এসছি, পেটে ভাত নেই, ওই অবস্থায় তিনি কি করলেন, চলে গেলেন। কোথায় চলে গেলেন? অন্য আরেকটা জায়গায় বাসা ভাড়া নিয়ে পার্মানেন্টলি চলে গেলেন। এবং এটা যখন আমার মাথার ভিতরে ঢুকলো যে উনি এই বাসা থেকে তার স্ত্রী সহ একেবারে চিরতরে অন্য জায়গায় চলে গেছেন বাসা ভাড়া নিয়ে, তাহলে আমার উপায়, আমার আসলে ইনফ্যাক্ট বাস্তব কথাটা হচ্ছে আমার তো আসলে উপায় নাই তখন। জীবনে এই প্রথম একটা ধাক্কা। কোন সময়ে ধাক্কা? যেই সময়ে সাধারণত মানুষ দূরে থাকলেও এই সময়টাই কাছে এসে থাকে, ঠিক উল্টাটা আমার জীবনে হয়েছে। যে সময়ে কাছে থাকাটা জরুরি, মানুষ দূরে থাকে, কাছে আসে থাকতে, সেই সময়ে কাছের মানুষগুলো ঘর থেকে বের হয়ে একেবারে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, আমি একা। এই যে একাকিত্বের ট্রমা, এই ট্রমা আমার আজও কাটেনি আজও আমার। এতে করে কারো কিছু আসেও না, যায়ও না, আমি জানি, কিন্তু আমার কাটে না। এটা হচ্ছে সত্য কথা, আমি জাস্ট নামতার মতো সত্য কথাটা বললাম। এই হলো জীবনের তথা এই পরিবারের পতনের শুরু। বাকিটা আমি জানি না এখনো, পতনের শুরু। তারপরের ঘটনাগুলো যা হয়েছে
এর একটাও কোনো শিক্ষিত পরিবার তো দূরের কথা, কোনো ন্যূনতম বিবেক বোধ সম্পন্ন মানুষের কাজ হতেই পারে না। এসএসসি পরীক্ষা দেওয়ার পরবর্তীতে বাকি পরীক্ষাগুলো দেওয়ার জন্য গ্রাম থেকে আমার মাকে আসতে হলো। তো ওই মায়ের উপস্থিতিতে বাকি পরীক্ষাগুলো সমাপ্ত করা হলো। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ফাউন্ড একটা পরীক্ষা, ন্যাশনাল প্রথম পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এবং অবশ্যই তখনকার প্রত্যেকটা লোক জানা থাকার কথা যে এই এসএসসি পরীক্ষাটা একজন মানুষের জীবনে তখন কতটা গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত। সেই অবস্থায় একা ফেলে খাবার দাবার সব বন্ধ। আচ্ছা, এই ঘটনাটার উদ্দেশ্যটা কি আপনি বলবেন যে কোনো সাধু মহাজনের উদ্দেশ্যে ওনারা চলে গেছেন? বা যদি কেউ বলে যে তারা বাধ্য হয়ে গেছেন, পরিস্থিতি ছিল না, বা যে কোনো কারণে আমি জানি না, যদি বলেন তারপরেও কি এটা সম্ভব? বা আমি যদি এই বাকার ভাইকে জিজ্ঞেস করি যে ভাই বাবা মারা গেল, তারপরে তো আপনি আমার নিয়ে আসলেন উচ্চ শিক্ষিত করার জন্য, উচ্চতর পড়ালেখা ডিগ্রি অর্জন করব বলে, মানুষের মতো মানুষ হব বলে আপনি না আমাকে নিয়ে আসলেন। তো আজকে যখন আমার জীবনের এই পর্যন্ত এসএসসি পর্যন্ত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় আপনি আপনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন অন্য বাসায়, আমি যাওয়ার সময়ও না খাওয়া, এসেও দেখি ভাত নেই। ভাই আপনার বিবেকও কি আপনার সঙ্গে বিক্রি হয়ে গেছে? কি বলবেন আপনি বলেন তো ভাই? এই যে আমি একা, আমার বয়স 15 বছর 8 মাস, ছোট সময় থেকেই তো বাবাও আলাদা, মানে বাবা তো গেছেন, মাও আলাদা, তার পরবর্তীতে এবার আপনি দেখা দিলেন আরেক নতুন একাকিত্ব। ঠিক আছে, ঠিক আছে, গেল এসএসসি পরীক্ষা। এর পরবর্তীতে ঢাকায় এর আগে আমার বড় যারা গেছে তারা প্রত্যেকেই গেছে হচ্ছে একজনের কাছে, সেটা হচ্ছে আমার সহোদর সবচেয়ে বড় বোন রহিমা আক্তার কল্পনার কাছে। তো হ্যাঁ, তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন মহিলা ছিলেন এবং যথেষ্ট পরিমাণ কি বলে চাকরির সুবাদে তার যথেষ্ট পরিমাণ প্রশাসনিক ক্ষমতাও মোটামুটি তার হাতে ছিল, যে বাচ্চা কাচ্চাগুলোকে অন্ততপক্ষে প্রোটেক্টেড রাখার জন্য, অর্থাৎ মায়ের বিকল্প হিসেবে ধরা দিতে পারে আর কি। কিন্তু আমার কপালটার ক্ষেত্রে একটা অন্যরকম তিলক আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, হয়তো পরবর্তীতে কি আছে আমি জানি না। যখন আমি ভর্তি হই ঠিক তার পরের দিন আমার বোন স্কলারশিপ নিয়ে পিএইচডি গবেষণার জন্য আরেক দেশে চলে গেলেন। তো এই যে জীবনে শুরু হলো উত্থান পতন, উত্থান পতন, পতন উত্থান এখানে দেখি না, আসলে পতন। অতঃপর একটা সময় আমাকে আসলে বাধ্য হই, কারণ বলে না যে পৃথিবীতে সবচেয়ে বড় দুইটা মিথ্যা কথার মধ্যে একটা হচ্ছে এই যে যখন কারো বাবা মারা যায় বা কোনো মহিলার স্বামী মারা যায়, তখন আশপাশের লোকেরা এসে যখন বলে আরে এত কান্নাকাটি করতে হবে না, আপনার স্বামী মারা গেছে তো কি হয়েছে, আমরা আছি না। তো মহিলার স্বামী মারা গেছে, এখন আশপাশের লোকজন বলতেছে স্বামী মারা গেছে তো কি হয়েছে, আমরা আছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় ডাহা মিথ্যা কথা। আরেকটা হচ্ছে যে কয় ভাই কয় বোন, যে 7 ভাই 2 বোন, আপনি কয় নাম্বার ভাই, আমি 7 নাম্বার ভাইয়ের মধ্যে, মানে সবার ছোট কনিষ্ঠ, কয় আমরা চান কপাইটা, আপনি তো সবার ছোট, সবার আদরের। এই আদরের যে কত ওজন ভার, এইটা যার উপরে না পড়ে তার দ্বারা বোঝা কোনো দিনই সম্ভব না। অর্থাৎ আমি যদি বলি সরাসরি, তাহলে বলতে হবে সেই 6 বছর বয়স থেকে এখন পর্যন্ত আমার উপরে থাকা সমস্ত ভাই বোনদের, বিশাল দেহি ভাই বোন এক একটা, আমি তো মাত্র 32 কমর আর 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার একটা ছোট্ট মানুষ, তার উপরে বাকি সকলের ভার আমার উপরে, আমাকে সেটা সহ্য করে এখনো বেঁচে থাকতে হচ্ছে। তো যাই হোক, সেই ঢাকায় যে এই যে কনিষ্ঠ সবার ছোট, আদর আদর করতে করতে মানসিকতার মধ্যে একটা আদর তৈরি হয়ে গেছে, কিন্তু ওখানে গিয়ে তো দেখি মাত্র 2 জন মাত্র ভাই, আমার কাজের মহিলা 2 জন মাত্র ভাই, বোন তো চলে গেছে পিএইচডি করতে। এই পরিবেশটা আমার সঙ্গে তামাশা করেছে এক ধরনের। আমি এই পরিবেশের সাথে কোনোভাবেই অভ্যস্ত না। মাতৃস্নেহের এখনো পর্যন্ত টানটুকু যেই ব্যক্তির যায় নেই, 16 বছরও হয় নেই,
সেই ব্যক্তিটাকে এইভাবে ঢাকায় যে পড়াশোনা করতে হবে ভাবি নাই তো কখনো, চিন্তার মধ্যেও ছিল না কখনো। সো আই গট ব্যাক টু কিশোরগঞ্জ। আবার সেই কিশোরগঞ্জ, এখানে বড়দয়াল কলেজে ভর্তি হওয়া, এবং এই ভর্তি হওয়ার পর থেকে হঠাৎ করে দেখলাম যে অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভুঁইয়া, এরা দুইজনের যে আচরণ আমার প্রতি, আমি আল্লাহ জানে কি কারণে বলতে পারবো না, যদিও এখন পরবর্তীতে সেটা নিশ্চিত হয়েছি যে আমাদের এই পরিবারের মধ্যেই আমার সহোদর ভাই দুইজন, তিনজন, আর হচ্ছে বৈমাত্রীয় ওই আইনজীবী দুইজন, এদের মধ্যে একটা তীব্র মানসিক দ্বন্দ্ব রয়েছে, জমি আত্মসাৎ সংক্রান্ত। এখন ওই আইনজীবী ভাইয়ের দল মনে করে যে আমি সম্ভবত আমার সহোদর ভাইদের দলের লোক, আর আমার সহোদর ভাইরা মনে করে, যেহেতু তারা ঢাকা থাকে আমি কিশোরগঞ্জে থাকি, যে আমি সম্ভবত আইনজীবীদের দলের লোক। সুতরাং এরা আমার একটা ক্ষতি করতে পারলে ভাবে যে হ্যাঁ এবার আমার বীরত্ব বোঝাই দিতে পারছে ওদেরকে, আর ওরা আমার একটা ক্ষতি করে তার পরবর্তীতে ভাবে যে হ্যাঁ এবার ওদেরকে একটা বোঝাই দিয়েছে ক্ষতি করে। অর্থাৎ এই যে এরা প্রত্যেকে শিক্ষিত এবং যাদের কথা বলছি তারা প্রত্যেকেই মাস্টার্স হোল্ডার, এদের এই বিদ্যাকে কি কাজে ব্যবহার করেছেন তার একটা নৃশংস কতগুলি উদাহরণ আছে। সেই উদাহরণগুলো আমি দেব পর্যায়ক্রমে, এবং যেহেতু সমস্ত বিষয়টি আমি আবেদন করেছি বিভিন্ন জায়গায় এবং আদালত সহ, সুতরাং সবগুলি আসবে। কিন্তু আমার জানা মতো এটা সত্যি, মানুষ হয়তো এমন অমানুষের আচরণ কোনোদিন শোনেওনি, দেখেওনি। আমার সম্পর্কে এরকম কিছু ঘটেছে এটা হয়তো আমার কাছের মানুষজন ভাবেও না, চিন্তাও করে না। বাধ্য হয়ে সেই জিনিসটা করতে হচ্ছে আমার কোনো স্বার্থে না, প্রয়োজনেও না। কারণ আমার বিশ্বাস বাংলাদেশে প্রতি বছর এরকম হাজার নয় লাখ লাখ শিক্ষার্থীর জীবন কচুরি পানার মতো শুধুমাত্র ভাসছে, যেখানে নিচে শুধু অন্ধকার আর জীবাণু ছাড়া কিচ্ছু নেই। এই যে এখন বাকার ভাইয়ের কাছে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি তো আমার নিয়ে আসলেন কষ্ট করে 100 সিসির একটা ইয়ামাহা গাড়ি দিয়ে, বই দিয়ে হাতের মধ্যে নিয়ে আসলেন, পড়ার টেবিল দিলেন পড়তে, তার পরবর্তীতে আপনাদের কথা মতো ফার্স্ট হইতে হবে, হইলাম, ট্যালেন্ট পুলে বৃত্তি পাইতে হবে, যে স্কুল থেকে জীবনে কোনোদিন আগে পাইনি, হ্যাঁ পাইলাম, এইটাও পাইতে হবে, পাইলাম, যে না তোমাকে কন্টিনিউয়াস ফার্স্ট হইতে হবে, হইলাম, তোমাকে রেকর্ড পরিমাণ এইটা মার্কস পাইতে হবে, যেটা আমার 14 গোষ্ঠীতে পাই না সেই টার্গেট আমাকে দিলেন, সেটাও আমি করলাম, আপনি চলে গেলেন আমাকে একটা রেখে, মানে খালি পেট রেখেই চলে গেলেন। আর মাঝখানে 5 বছর কিছুই জানি না, আপনি দেখতেও আসেন নাই আমাকে, মাঝখানে জীবন মরণের সমস্যা গেল, অথচ আপনি কিন্তু আমার দায়িত্ব নিলেন তখন 6 বছরের পরে সামাজিকভাবে। আপনি উত্তরাধিকার আইন জানেন, আপনি তখন পাবলিক প্রসিকিউটর। একটা সময় যে জানতে পারি যেই দিনটাতে আপনি আমার রেখে চলে গেছিলেন, সেদিন এপ্রিল মাসের 17 তারিখ 1994 সালে, সেই দিন আপনি আসলে আপনি আমার মানে গলা বরাবর একটা ছুরি চালায় তারপরে গেছেন, শুধু জানি নাই আমার গলা বরাবর একটা ছুরি চালাইছেন, চালাই দিয়ে তারপরে অন্যত্র বাসা ভাড়া নিয়ে গেছেন। আমার বাবার বললাম বিপুল পরিমাণ সম্পত্তি ছিল, এই বিপুল পরিমাণ সম্পত্তিগুলোর মধ্যে আমি যেহেতু একজন অংশীদার, সেই সম্পত্তির দ্বিতীয় সর্বোচ্চ দামি যে সম্পদ সেটা হচ্ছে একটা 50% ভিটা বাড়ি। আপনি একা সেটা বিক্রি করে দিলেন, আমি তখন নাবালক, আন্ডারেজ থাকা অবস্থায় আপনি আমার জমিটাও বিক্রি করে দিলেন, করে দিয়ে ওই দিন টাকা নিয়ে চলে গেলেন অন্যত্র বাসা ভাড়া নিয়ে, আর ওই দিনে আমি অভুক্ত, আপনি তখন পাবলিক প্রসিকিউটর। আচ্ছা, এই বিষয়ে কি কিছু বলা উচিত না বাকার ভাই? আমি মানে যদি এইভাবে বলি, অন্য কারো কাছে পরে জিজ্ঞেস করলাম যে বাকার ভাই আইনজীবী, ওনার কাছে যদি জিজ্ঞেস করি যে ভাই আপনার বিরুদ্ধে কিছু বলা দরকার না আমার কোর্টে, রাষ্ট্রের কাছে কিছু বলা দরকার না? তাও আবার জানলাম এমন একটা সময় যখন আমার এই একটা মাত্র প্রপার্টি ছাড়া জীবন বাঁচানোর আর একটা রাস্তা আর বাকি নেই। আপনি তখনও সেটা অস্বীকার করলেন। এখনো পর্যন্ত আপনার কাছে আমার একটা দোকান আপনার দ্বারা দখলকৃত অবস্থায় আছে, আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই রেসপন্স করার, আপনি নির্বাক, আপনি এখনো পর্যন্ত নির্বাক, এবং আপনি কিছু বলতে পারেন না। আপনি শুধু এতটুকু বলতে পারেন
আপনার কোনো ক্ষমতা নাই, আপনি অক্ষম হয়ে গেছেন, আপনার 20 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 10 টাকা দেওয়ার সামর্থ্য নাই। আর সমস্ত কিছুর ব্যাপারে যা কিছু আছে সমস্ত হিসেব কার কাছে? সমস্ত হিসেব হচ্ছে এই বংশের বা এই রক্তের বাইরে থেকে আসা একজন তার কাছে। তো ভাই, গ্রামেই থাকতাম, ব্যবসা করতাম, ভালো হতো না? মাঝখানে জীবনের এই যে 40টা বছর আপনার প্ল্যানের মধ্যে যেহেতু ছিল যে আপনি আমাকে পড়াশোনা করতে দিবেন না, এখন এটা টু বি পয়েন্টেড, এটা একটা টিকা। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে যে আপনি চাইছেন না আমি পড়াশোনা করি, সেটা প্রমাণ করব। আপনি আমাকে বাঁচতে দিবেন না, হ্যাঁ এটাও প্রমাণিত, বাঁচতে দিবেন না, কারণ এটা আপনি যখন জানতে চাইবেন আমি প্রমাণ করে দিব। যদি প্রমাণ করতে না পারি তাহলে তো আমার সমস্ত অভিযোগ ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আপনি আমাকে বৈধ বাবার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন যেহেতু করেছেন, এবং 1-2 টাকার জিনিস না। আপনার খুব ভালো করে ধারণা আছে যে পুলের ঘাটের মতো জায়গার মধ্যে যদি আশেপাশেও হয় তাহলেও 7% জায়গা আমার নামে বরাদ্দ বাবার, সেই সম্পত্তিটা আপনি নিয়ে নিলেন তো নিলেনই। আর সারা জীবন যেগুলো শুনে আসছে বাবার এই ছিল ওই ছিল, এগুলো তো কিছুই দেখিনি। তার পরবর্তীতে আছে হচ্ছে পুলের ঘাটের বর্তমানে একটা দোকান, সেটাও ভাড়া দিয়ে রাখছেন সেই 34 বছর যাবত। অথচ আপনার কাছে এখন কোনো প্রয়োজনে গেলে, খুব দরকারের সময়ে কোনো প্রয়োজনে গেলে অন্য একজন বাড়ির মহিলা, এই পরিবারটা 7 ভাইয়ের 7টা সংসার হওয়ার পিছনে যার একমাত্র মুখ্য ভূমিকা, সেই মহিলাই বলছে এই অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভূঁইয়া সারা জীবন আপনার মধ্যে কোনো ঝামেলা ছিল চিন্তা ভাবনার, কিন্তু তার মধ্যে ছিল না একটা সময়। তাকে এখন না খেয়ে থাকতে হয় নিয়মিতভাবে, 3 বেলা নিয়মিত খাবার সে পায় না। আপনি বাইরে বলতে পারবেন, বাইরের মানুষকে বুঝাইতে পারবেন, আমাকে না, আমি জানি, আমি দেখি। তাকে তালাবদ্ধ করে রাখেন মানুষ দেখে ফেলবে বলে। অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভূঁইয়া, তাকে ভালোবেসে তার অবস্থানের পরিপ্রেক্ষিতে সময় মিলে তাকে 0.5% জায়গা দিলাম, সামনে বেশি, অবশ্য আমি সবার ছোট। জীবনে খাইলামও কম, দেখলামও কম, পড়লামও কম, ঠকলামও সবচাইতে বেশি, ধাক্কাও খেলাম সবচাইতে বেশি, আর পাইলামও সবার শেষে। কিন্তু সবচেয়ে খাইলো বেশি, পড়লো বেশি, সে পাইল সবার সামনে সবচেয়ে বেশি। আর আপনি মাঝখানে তার ওই অংশটুকুও নিজের নামে লেখায় নিয়ে এখন সে থাকে অভুক্ত, আর আপনার স্ত্রী আপনার ভাইদেরকে বলে ভিক্ষা করে কি না। এই কথাগুলো আমি পাঠাইতাম না আপনার কাছে, এই কথাগুলো আমি আপনাকে পাঠাইলাম তার কিছু কারণ আছে। আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশে প্রচলিত যতগুলো আইন আছে এখনো পর্যন্ত, উত্তরাধিকার তো আছেই, একেবারে সাংবিধানিক যে 2টা ভাঙছেন আপনি তাও আছে, এছাড়াও যতগুলো আইন আছে তার প্রতি সম্পূর্ণ আস্থা আমার আছে। এবং যাতে করে ভবিষ্যতে, কারণ আমি জানি আমার কি গেছে, আপনি জানেন না, আপনি বুঝতে পারবেন না, আপনার পক্ষে ধারণা করাও এখন আর সম্ভব না। ক্ষতি করেছে মানুষ, মানুষের ক্ষতি করে, কিন্তু কতটুকু ক্ষতি হলো, ওই ক্ষতিটার পরিমাণটা কত, ওইটা অনেকের ক্যালকুলেশন করার সামর্থ্য নাই, কিন্তু ক্ষতি ঠিক করে বসে থাকে। যেমন যেই ভদ্রমহিলার কথা বলতেছি, ফরিদা ইয়াসমিন, তাকে যদি আমি বলি, এবং এটা এইভাবে শুধু মানে রেকর্ডিং এর মাধ্যমে না, আদালতে কাঠগড়ায় দাঁড়ানোর পরে যদি আমি তাকে বলি যে ফরিদা ইয়াসমিন আপনি শোনেন, আপনি কি করেছেন, একটা গল্প শোনেন, আপনারই গল্প, আপনি জানেন না, যে আপনি এই করেছেন, এই করেছেন, তাহলে তার মাথায় ঢুকবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু ঠিকই সে করেছে, আপনি কিচ্ছু বলেননি, কিচ্ছু বলেননি। আমার জায়গা বিক্রি করে দিয়েছেন, একা আমাকে বলেননি, জানানো নাই 6 বছর, এখনো পর্যন্ত 34 বছর যাবত একটা দোকান আপনি ভুক্ত করে খাইতেছেন, অথচ বছরের পর বছর 1 আনা 2 আনা টাকার জন্য আপনার কাছে যখন আমার জমি থেকে হেল্প চাই, সেটাও পাই না।
কিন্তু এটা মনে করবেন না যে আমি সুমন সুজন যারা আছে, টিপু মারা গেছে আল্লাহ মাফ করো, কিন্তু ঘটনা তো ঘটনাই, আসবে যেহেতু আসবেই। ওরা যে সাধু পুরুষ, ওরা যে সন্ন্যাসী তা না, ওদের ভেতরে প্রতিহিংসা রীতিমতো একেবারে 1700 ডিগ্রি সেলসিয়াস আগুনের মতো করে জ্বলে। প্রতিহিংসা, পরশ্রী কাতরতা তাদের মধ্যে আছে। সুমন বলেন, সুজন বলেন, এরাও কখনো কোনোদিন, ওই যে আমি বললাম না যে ভাই এই যে আমার প্রোগ্রেসিভ ক্লাসে তো আজকে ফার্স্ট হয়েছি, সুজন ভাই একটা মুখে হাসি দিল, সুমন ভাই একটা হাসি দিল, আমি কোনোদিন ভাবি নাই এই হাসির পিছনে কোনো একটা মেঘ জমছে, এখান থেকে বৃষ্টি একটা দিন হবে। কিন্তু আজকে যখন জীবনের একেবারে কি বল গোধূলি বেলা গরু ছাগল পর্যন্ত তাদের গৃহে ফিরতেছে, আমার গৃহে ফেরার অবস্থা নেই। সব আপনাদের হাতে। আপনি তো উত্তরাধিকার আইন জানেন, সব ভালো। আমাকে আমার সমস্ত পৈতৃক সম্পত্তি বোঝায়া না দিয়া আপনারা কিভাবে কোন জায়গায় আলাদা আলাদা ভাবে জীবনযাপন করতেছেন আমি জানি না। দয়া করে আপনারা সবাই, আপনি, মোহাম্মদ আলী ভুঁইয়া ভাই, সুমন ফাহমিদ ভাই, বর্তমানে জীবিত সাজিদুর রহমান ভাই, আল্লাহর ওয়াস্তে আমার প্রাপ্য যে পৈতৃক বিষয়গুলো রয়েছে সেগুলোতে ঝামেলা আছে জানি, সেটা আমি বিগত 30 বছর যাবৎ ঝামেলা শুনেই আসছি। এগুলোকে সমাধানটা করে দিয়ে দেন। আর সরাসরি যেগুলো বিক্রি করে দিয়েছেন, ভোগ দখল করেছেন, তার বিনিময়ে সরাসরি যে অর্থনৈতিক ক্ষতিটা হয়েছে, কম্পেনসেশনটা আপনার থেকে যতটুকু বিবেচনায় ধরে সেটা আপনি করবেন, আর বাকিটুকু কোর্ট যেটা মনে করে সেটা করবে। কিন্তু আপনারটা আপনি করেন প্লিজ। মানুষ হিসেবে নিজের কাছে একটু নিজের মর্যাদাটাকে রাখেন। অন্তত নিজের কাছে বলা যাবে যে আমি তো মানুষের মতো একটা কিছু করেছি। একটু ভাবেন, এতিমের এতিম, তস্য এতিম, সব কিছু মানে আপনি নিয়ে গেলে আত্মসাৎ করে নিয়ে গেলেন, গ্রেট এমবেজলমেন্ট করে ছেড়ে দিলেন একেবারে একা। এইটা যদি রাষ্ট্র না শুনে, এই কারণেই রাষ্ট্রের বা কোর্টের কাছে সর্বপ্রথম আমার আবেদন হচ্ছে দুইটার মধ্যে। সর্বপ্রথম আবেদনই হচ্ছে, হয়তো কিছু সময় নষ্ট হবে আপনার জীবন থেকে, হয়তো কয়েকটা কথা আপনার একটু অস্বস্তি বোধ হবে, একটু খারাপ লাগবে, কিন্তু যদি আপনি কথাগুলি না শোনেন তাহলে একটা নির্দিষ্ট লোকের জীবন যে এইভাবে চলে গেল এটা মাটি চাপা পড়ে যাবে। তার মানে হচ্ছে আইন নিজেই কিন্তু অপরাধী হয়ে যাবে। সুতরাং ফর দ্য সেক অফ ল আমার কথাগুলো শুনতে হবে, আমার চাওয়া পাওয়া পরে কথাগুলো শুনতে হবে যা হয়েছে। এইটা হচ্ছে ফার্স্ট আপিল স্যার। আর আপনি অ্যাডভোকেট, তো আপনি অ্যাডভোকেট, আপনি আপনার মতো করে উত্তর দিবেন আমাকে। আমাকে তো সান্ত্বনা দিবেন না আপনি। আপনি তো নিছেন আমার অনেক কিছু, সান্ত্বনাটা আমাকে দিয়ে বাকি যা যা চাওয়ার আমি যথার্থ জায়গায় চাইব। প্রত্যেকের কাছে আমার পাওনা আছে, আপনার কাছে পাওনা আছে, মোহাম্মদ আলী ভাইয়ের কাছে পাওনা আছে, সুজনের কাছে পাওনা আছে, সুমনের কাছে পাওনা আছে। মানে আমার জীবনটাকে আপনারা রীতিমতো একটা তামাশার বিষয় বানাইছেন। আমার জীবনটাকে তামাশার বিষয়, আমার পড়াশোনার জগৎটাকে তামাশার বিষয়, আমার সম্ভাবনাটাকে তামাশার বিষয় বানাইছে। ভাবকান আপনাদের এরকম ছিল, এখনো পর্যন্ত আছে, যে এরকম আসিফ তো ঘরে ঘরে জন্মাই কদিন পরে পরে। আমি কখনোই জিজ্ঞেস করি না বাক্কার ভাই আপনি জীবনে কয়টা আসিফ দেখছেন, অথবা আপনি বাক্কার ভাইয়ের পক্ষে জীবনে আরো 5টা জীবন দিলে কয়টা আসিফকে জন্ম দিতে পারবেন। আপনি একটু আপনার তরফ থেকে কিছু করার, যেটা একটু তাড়াতাড়ি করে ফেলেন। আমার যেটা করার সেটা আমি করব। আমাকে আপনারা সবাই মিলে করতে দিতেছেন না সেটাও আমি জানি, এবং আপনারা আমাকে আমার হাতে টাকা হাতে আসতে দিবেন না সেটাও আপনারা ডিক্লেয়ার করে বলছেন, আমি জানি। কিন্তু আমি আমার জিনিসের জন্য আপিলটা তো করব, হয়তো পাবো কি পাবো জানি না, তবে রাষ্ট্রের প্রতি আস্থা আছে আমার, কিন্তু আমি চাইব এবং আপনাকে সেটা দিতে হবে।